তো গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা মেনলি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে একটা ওয়েবিনার করব, যেখানে আমরা শিখব কিভাবে ভ্যালু ইনভেস্টমেন্ট, কিভাবে গ্রোথ ইনভেস্টমেন্ট এবং কিভাবে মোমেন্টাম ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা মেইনলি সুইং ট্রেডিং বলে থাকি, এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। তবে এই ওয়েবিনারে জেনারেল ডিসক্লেমার ফ্রম দ্য সাইট অফ সেবি আমাদেরকে যেটা প্রোভাইড করতে হয় যে আজকের এই যে ভিডিওটা আমরা কিন্তু টোটালটাই এডুকেশনাল পারপাসের জন্যই নেব। ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, স্টক মার্কেটে এই দুটো জিনিসই কিন্তু খুব রিস্কি। এখানে কোনো ধরনের কোনো গ্যারেন্টেড রিটার্ন বা অ্যাসিওর্ড রিটার্ন হয় না। আমি এই ওয়েবিনারের মাধ্যমে সেটা কাউকে দিতেও বসিনি, বা যিনি স্টক মার্কেটে নেই বা যিনি আছেন কোনোভাবেই আমি কাউকে স্টক মার্কেটে আসার জন্য কোনোভাবেই কোনো ইনফ্লুয়েন্সও কিন্তু করিনি। যে যার নিজের দায়িত্বে স্টক মার্কেটে আসবেন, কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই আমরা ভিডিওটা নেব, কারণ ডেফিনেটলি স্টক মার্কেট খুব রিস্কি একটি বিষয়। যাই হোক, তো আজকে আমাদের আলোচনার যে বিষয়, সেই আলোচনার বিষয়টা আমরা একটুখানি দেখে নিই যে কোন জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। লেট মি শেয়ার দ্য স্ক্রিন ফার্স্ট। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, পপুলার ইনভেস্টিং স্টাইলস, যার মধ্যে ভ্যালু ইনভেস্টিং আছে, গ্রোথ ইনভেস্টমেন্টিং আছে এবং মোমেন্টাম ইনভেস্টমেন্টও কিন্তু আছে। তিনটে, যদিও ইনভেস্টমেন্ট, তিনটে যে স্ট্র্যাটেজি, সেখানে রিস্ক প্যারামিটার কি আছে, অপরচুনিটি প্যারামিটার কি আছে, কোনটাকে কি বলে, বা পৃথিবী বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট, চার্লি মুঙ্গার, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব যে ধরনের কথাবার্তাগুলো বলে গেছেন, সেগুলো কেন বলে গেছেন, তার রিলিভেন্স কি, সেগুলো কিন্তু আমরা একটু খোঁজার চেষ্টা করব। তবে শুরুতেই বলে রাখি, আজকের যে টপিক, এটা কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেটর নয়, মানে ট্রেডিং নয়, যে এরকম কোনো জিনিস আমরা শিখতে যাচ্ছি যে এক্ষুনি 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমরা বিরাট কিছু করে ফেলবো। অ্যাকচুয়ালি স্টক মার্কেটে এটা হয় না, এগুলো আমাদেরকে প্রলোভন দেখানোর জন্য করানো হয়, প্রলোভন দেখানোর জন্য করানো হয়। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে ইনভেস্টমেন্টটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা নর্মালি বইও পড়ি না, আমরা ইউটিউবে ভিডিও দেখি না। আমরা মেনলি কয়েকটা ক্যান্ডেল স্টিক্স নিয়ে আমরা আলোচনা করি, কয়েকটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি। আর শুরুতেই আমরা যেটা করি, নিফটি, ব্যাংক নিফটির কল পুট, এগুলোতে আমরা ঢুকে পড়ি এবং প্রচুর প্রচুর টাকা কিন্তু আমরা স্টক মার্কেটে লস করি। তো ওটা একটা আলাদা অ্যাঙ্গেল। আর আজকে যে জিনিসটা আমরা করতে যাচ্ছি, দ্যাট ইজ পিওরলি ইনভেস্টমেন্ট। ভ্যালু স্টক কি, কোনগুলো আন্ডার ভ্যালু স্টক, স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু কি আছে, কিভাবে একটা স্টক ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড না ফেয়ারলি ভ্যালুড, কিভাবে একটা কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হয়, কিভাবে একটা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়তে হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা মেনলি আলোচনা করতে বসেছি। তবে বিষয়টা আহ একটু দীর্ঘমেয়াদী এবং বিষয়টা অনেকের হয়তো বোরিং লাগতে পারে, আমি জানি, কিন্তু আমি চেষ্টা করব যে আমি আমার মতো করে বিষয়টা আপনাদেরকে খুব সহজ সরল ভাষায় বোঝানোর। তো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম তমাল গাঙ্গুলি। আমি একজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সার্টিফাইড শেয়ার বাজার বিশেষজ্ঞ। আমি 2005 সাল থেকে স্টক মার্কেটে আছি। বিভিন্ন মাল্টি ন্যাশনাল স্টক ব্রোকিং কোম্পানিতে আমি ম্যানেজার ছিলাম, এরিয়া ম্যানেজার ছিলাম, ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার ছিলাম, এবং আমি একজন সেবি সার্টিফাইড ইনভেস্টারও। ঠিক আছে, তো আমার এই 20 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সে আমি যতটুকু যা বুঝেছি, সেটুকুই কেবলমাত্র আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমি আবার ফিরে আসি টপিকে। ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, ভ্যালু ইনভেস্টিং ফাইন্ডিংস আন্ডার ভ্যালু স্টক। ঠিক আছে, এখানে দেখুন ইংরেজিতে অনেক কিছু লম্বা চওড়া জিনিস দেওয়া আছে। আমি একটা ভালো ইংরেজি বইও আপনাদেরকে দিয়ে দেবো, যেটা সেবি মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেবি থেকে কিন্তু প্রোভাইড করা আছে। আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ফ্রি অফ কস্টে প্রচুর এডুকেশন পাবেন। যাই হোক, ফার্স্টে আমরা যেটা লিখছি, ভ্যালু ইনভেস্টিং ইনভলভস পিকিং স্টক দ্যাট অ্যাপিয়ার, আমি বাংলাতেও বলে দেবো, অ্যাপিয়ার টু বি ট্রেডিং ফর লেস দ্যান দেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু। বিষয়টা জটিল মনে হতে পারে, ইন্ট্রিনসিক ভ্যালু কি, খুব সোজা ভাষায় আমি বোঝাচ্ছি। ভ্যালু ইনভেস্টার সিক আউট স্টক দ্যাট দ্য মার্কেট ইজ আন্ডার এস্টিমেটিং। ঠিক আছে, তাহলে একটা নতুন জিনিস আমরা পেলাম যে ইন্ট্রিনসিক ভ্যালু। এবার ইন্ট্রিনসিক ভ্যালুটা আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রেও কাজে লাগে। কেউ যদি অপশানে ট্রেডিং করেন, সেক্ষেত্রে আহ এটিএম ওটিএম অনেক জিনিস হয়, যদিও আজকে আমরা অপশান নিয়ে আলোচনা করছি না, সেখানে একটা ইন্ট্রিনসিক ভ্যালু লাগে। মানে অপশনের প্রিমিয়ামের মধ্যে টাইম ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, অনেক ব্যাপার, সেই জটিল ব্যাপারে আমি যাচ্ছি না। যাই হোক, তো আমরা আজকে যেটা খুঁজবো সেটা হচ্ছে স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু। এটা মেনলি খোঁজার যে কাজ, যারা কস্ট অ্যাকাউন্ট্যান্ট
বা ধরুন নিদেন পক্ষে না, যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এই ধরনের মানুষজন যারা যারা মেইনলি কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, তাদের কাজ হচ্ছে এইটা। কিন্তু খুব সোজা একটা অ্যাপ আছে যেখান থেকে আমরা কেবলমাত্র বুক ভ্যালুর মাধ্যমে, বা তার জন্য কিছু আমাদের স্ক্রিনার রয়েছে সেটাও দেখিয়ে দেবো, মানে জিনিসটা জটিল, কিন্তু তার জন্য আমাদেরকে এরকম না যে অডিটার হতে হবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে, বা আমাদেরকে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে হবে। এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, আমি আসছি। তো ফার্স্ট আমাদের যে আলোচনা সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। একটু জটিল, সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট পুরো বিষয়টা বোঝাতে। আর যেহেতু আমরা আলোচনা করছি ভ্যালু ইনভেস্টিং নিয়ে, যেহেতু আমরা আলোচনা করছি ভ্যালু, এরপর আমরা গ্রোথ ইনভেস্টিং নিয়ে আলোচনা, 3টে পার্ট আমাদের। 1 নম্বর পার্ট হচ্ছে কি ভ্যালু ইনভেস্টিং, 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে যেটা সেটা হচ্ছে গ্রোথ ইনভেস্টিং। 3 নম্বর পার্ট যেটা সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। তো ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি দ্যাট ইজ কল্ড ভ্যালু ইনভেস্টিং। তো হোয়াট ইজ ভ্যালু সেটা জানার জন্য আমরা সিম্পলি দেখুন, আজকে গুগল আমাদেরকে অনেক কিছু বলে দেয়। আমি কিছু না সিম্পল, আমরা প্রত্যেকে কিন্তু এই ভদ্রলোকের কথা জানি, ইনি আমাদের স্টক মার্কেটের ভগবান। ইনি আমাদের স্টক মার্কেটের ভগবান, দ্যাট ইজ মিস্টার ওয়ারেন বাফেট। এটা আমরা অনেকেই ছোটবেলা থেকে পড়ে এসেছি। আমি কিছু না সিম্পলি সিম্পলি গুগল করেছি ফেমাস কোটস অফ ওয়ারেন বাফেট। তো সেখানে গিয়ে ফার্স্ট যে জিনিসটা দেওয়া আছে, যে লেখাটা এসেছে, সেটা হচ্ছে প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। খুব সোজা ভাষায় আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একটা জিনিস পেলাম প্রাইস, একটা জিনিস পেলাম ভ্যালু, একটা হচ্ছে দাম, একটা হচ্ছে মূল্য। একটা দাম, একটা মূল্য, যদিও আমরা দাম আর মূল্যকে একই কথায় দেখি, কিন্তু দাম আর মূল্যর মধ্যে তফাৎটা কি আমি আপনাদেরকে একটুখানি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। খুব ভালো করে বিষয়টা আপনারা বুঝবেন। তো আমি যেটা করি, আজ আমার এই পেজেই থাক, কোনো অসুবিধা কিছু নেই। সাপোজ আমরা যখন মার্কেটে স্টক কিনি, আমরা কোথা থেকে কিনি, একদম বিগিনার যারা তাদেরকে বলছি, আমরা শুরুতে যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ব্রোকিং কোম্পানি আছে, জিরোদা হোক, প্রো হোক, আপস্টক হোক, যার যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আমরা সেই ডিম্যাটে মানে সেই ব্রোকিং সংস্থার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি। এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে আমরা যেটা করি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা ব্রোকারের কাছে টাকাটা পাঠিয়ে দিই। তারপরে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমার মনে হয়েছে এই স্টকটা বেড়ে যাবে, কিনে নিই। অথবা আমার কলিগ, আমার অফিসের বস, কোনো বন্ধু বান্ধব বলেছে এই এটা বেড়ে যাবে, কিনে নে। এতদিন আমরা এইভাবে ইনভেস্টমেন্ট করে এসেছি। এবার আমরা অ্যাকচুয়ালি করতে চাই ট্রেডিং। আমরা ভাবি যে এই স্টকটা কিনে নিলে এই স্টকটা হয়তো 5 দিনে ডবল হয়ে যাবে। কোনো কোনো কারণে সেই স্টকটা আপনার সেদিন পড়ে গেল 5%। মানে সাপোজ আপনি 1 লক্ষ টাকা নিয়ে মার্কেট, আমি একদম বাস্তব কথা, এগুলো আমিও ভুল করেছি 2007 সালেও। মানে আমি নিজে প্রায় অনেকগুলো, মানে প্রায় 1,27,000 টাকা আমিও ট্রেডিং ফেডিং করে লস ফস করেছিলাম। যেটা করেছিলাম স্বীকার করতে বাধা নেই। হোয়াট ওয়াজ মাই মিস্টেক সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নতুন যারা, 1 লাখ টাকা নিয়ে শুনেছেন শেয়ার বাজারে বিরাট কিছু প্রফিট পাওয়া যায়, বিরাট কিছু প্রফিট পাওয়া যায়। 1 লাখ টাকা নিয়ে আপনি শেয়ার বাজারে এলেন, আপনাকে কোনো বন্ধু বান্ধব বললো যে আপনি এই স্টকটা কিনে নিন, যদি কপাল ভালো হয় প্রফিট পেয়েছেন, কোনো কারণে আপনার সেদিনকে স্টকটা 5% পড়ে গেছে। এখনো যদি কেউ স্টক মার্কেটে থাকেন, যিনি আজ থেকে 3-4 মাস আগে শেয়ার বাজারে ঢুকেছিলেন, তার পোর্টফোলিও আমি ড্যাম শিওর অনেকেরই কিন্তু আজকে ডাউন, প্রায় 20% ডাউন। কেন ডাউন হয়েছে? এইখানে আসছে যে দামে আপনি স্টকটা কিনেছিলেন, অ্যান্ড দ্যাট ইজ প্রাইস। আর ভ্যালু কি হয়, দ্যাট ইজ বুক ভ্যালু দিয়ে আমরা বের করবো, তার জন্য স্ক্রিনারও আছে। তাহলে আপনার ভ্যালু হলো 95,000 টাকা। আপনি সোমবার 1 লাখ টাকা নিয়ে মার্কেটে এসেছিলেন, সেদিনকে মার্কেট পড়ে গেছে 5%, স্টকটা একটা স্টকে ইনভেস্ট করেছিলেন, আপনার ভ্যালু 95,000 টাকা। আপনি কিন্তু বুক ধরে ওই দিন 5,000 টাকাটা লস নিতে পারলেন না। আপনি ভাবলেন ঠিক আছে ভালো স্টক পড়ে থাক। আপনি এসেছিলেন ট্রেডার হতে, হঠাৎ করে হয়ে গেলেন ইনভেস্টার। এটা হয়, আপনি এসেছিলেন ট্রেডার হতে, হঠাৎ করে হয়ে গেলেন কিন্তু ইনভেস্টার। পরের দিন আরো 5%, এরকম করতে করতে আপনার 1 লাখ টাকাটা ভ্যালুয়েশন যেটা দাঁড়ালো, হ্যাঁ স্টকটা ভালো, আমি বলছি না, স্টক স্টক ডেফিনেটলি ভালো। আপনি আপনি রিলায়েন্স কিনেছেন, আপনি স্টেট ব্যাংক কিনেছেন, আপনি এল&টি কিনেছেন, ভালো স্টক। কিন্তু কোন স্টকটা কোন দামে কিনতে হবে, এখন কিনতে হবে না 1 মাস পরে দামটা পড়ে গেলে কিনতে হবে, বা কারেকশন হয়ে বুক ভ্যালুর কাছে এলে কিনতে হবে, সেই জিনিসটাই আমি। এল&টি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কোনো সমস্যা নেই, আমার স্টেট ব্যাংক নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে টাইমিং নিয়ে, সমস্যাটা হচ্ছে টাইমিং নিয়ে। ভালো স্টক কিনেছেন, আমার আপত্তি কিছু নেই, তো বেড়ে যাবে, আমিও জানি 5 বছর তখন বেড়ে যাবে।
কিন্তু আজকে যে জিনিসটা আমরা শিখছি, টাইমিংটা শিখছি, যে কোন সময় কিনতে হবে, কোনটা অ্যাকচুয়ালি এলএনটির অরিজিনাল ভ্যালু কি হওয়া উচিত, সেইটা ক্যালকুলেশন করার ফর্মুলাটা আমরা শিখছি। আমার এলএনটি নিয়ে আপত্তি নেই, হোয়াট এভার মেবি। এই করতে করতে আমার ভ্যালুয়েশন চলে এলো সাপোজ 60,000-এ। তখন আপনার কিন্তু এবার ব্যাকপিটিশনটা শুরু হয়েছে, 40,000 টাকা লস চলছে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে বন্ধু বান্ধবের কথায় যদি আপনি কিনে থাকেন, আপনার এখানে স্টপ লস হিট করে বেরিয়ে আসা উচিত ছিল, কারণ আপনি এসেছিলেন ট্রেডিং করতে। ট্রেডিং এর ক্ষেত্রে আইদার প্রফিট বা ইন্ট্রাডে ট্রেডিং করতে এসেছিলেন, যেদিন প্রফিট হলো প্রফিট নিয়ে বেরিয়ে যান, যদি কোনো কারণে লস হয় আপনার কিন্তু ওই দিন লসটা ভোগ করতে হবে। আর ওই লসটা যদি ক্যারি করেন, ওটাই বাড়তে 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 প্রচুর লস হয়ে যায়। সেই ভুলটা থেকে আমরা কিভাবে বাঁচবো সেটাই আমরা আলোচনা করছি। তো যাই হোক, তাহলে প্রাইস ইজ হোয়াট উই পে, ভ্যালু ইজ হোয়াট উই গেট, এটা হচ্ছে ওয়ারেন বাফেটের খুব বিখ্যাত কথা। কেন বলছেন সেটা এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সাপোজ আপনারা অনেকে নাম শুনেছেন আইপিও। আমি পড়াতে পড়াতে একটুখানি জেনে নিই, আপনারা আজকে যারা আমার ক্লাস করছেন, আপনারা কি কেউ কোনোদিন, সরি, আপনারা কি কেউ কোনোদিন আইপিও নামটা শুনেছেন? যদি কেউ শুনে থাকেন কাইন্ডলি একটু ইয়েস টাইপ করবেন। আমি এখানে প্রাইমারি মার্কেট কি আর সেকেন্ডারি মার্কেট কি, আইপিও ক্ষেত্রে কে টাকা পায়, সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে কি বিষয়টা হয়, সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো এবং আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেব যে সেকেন্ডারি মার্কেটে অ্যাকচুয়ালি ট্রেডার টু ট্রেডার হয়, মার্কেটে গ্রিড কি ফিয়ার কি, এগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো। যদি আইপিও নিয়ে কেউ শুনে থাকেন, আমাকে দুজন মাত্র রিপ্লাই করেছেন আমি দেখতে পাচ্ছি, বাকিরা মনে হয় শোনেননি। গিরিশ দলুই বাবু আর শুভঙ্কর মন্ডল বাবু, থ্যাংক ইউ। বাকিরা যদি না শুনে থাকেন, আইপিও সম্বন্ধে আমি একটু বলে দিই। এটার ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। সাপোজ আমরা দুই বন্ধু মনে করেছি যে আমরা একটা, আহ, আরেকজন কেউ রিপ্লাই করেছেন, আমি সেটাও জেনে নিই। বিকাশ গুপ্ত, থ্যাংক ইউ বিকাশ গুপ্ত, প্রত্যেককে ধন্যবাদ যারা রিপ্লাই করছেন। আমরা দুই বন্ধু ঠিক করেছি যে আমরা একটা হার্ডওয়্যারের দোকান করব। তো একটা হার্ডওয়্যারের দোকান করতে গেলে একটা দোকান ঘর ভাড়া নিতে হবে, জিনিসপত্রগুলো কিনতে হবে, একটা দুটো কর্মচারী রাখতে হবে, মানে একটা খরচা আছে। একটা বাজেট এস্টিমেট করে দেখলাম যে আমার 1 লাখ টাকা খরচা আছে বিজনেসটা সেট আপ করতে। দুই বন্ধু আমরা যেটা করলাম, 50,000 ইচ আমরা ক্যাপিটাল নিয়ে নামলাম। 1 লাখ টাকা ক্যাপিটাল, 1 বছরের শেষে দেখা গেল ক্যাপিটালটা বেড়ে 1,30,000 হয়েছে। তাহলে এই যে 30,000, এই যে 30,000, এই 30,000টা কজনের প্রাপ্য? দুজনের প্রাপ্য। শেয়ার হোল্ডার কজন? দুজন। এবার ভাবুন, বড় কোম্পানি, আমরা যখন কোনো স্টক মার্কেটে কোনো কোম্পানিতে ঢুকছি, সেখানে কিন্তু লাখের ব্যাপার নয়, কোটির ব্যাপার। আর 1-2 কোটি নয়, কয়েকশো হাজার কোটির ব্যাপার। ঠিক আছে, কয়েকশো হাজার কোটির ব্যাপার। তো কনসেপ্টটা কি? দ্যাট ইজ পার্টনারশিপ বিজনেস। এখানে যেটা থাকে সেটা প্রমোটার থাকে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার থাকে, রিটেল শেয়ার হোল্ডার থাকে, এফআইআই থাকে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তাদের হোল্ডিং থাকে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মেইনলি মিউচুয়াল ফান্ডে আমরা যে প্রতি মাসে এসআইপি করি, যারা আমরা শেয়ার বাজারটা মানে খুব একটা বেশি বুঝি না কিন্তু শুনেছি যে মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ, আমরা মিউচুয়াল ফান্ডের টাকা দিই। আলটিমেটলি কিন্তু মনে রাখবেন, ওই মিউচুয়াল ফান্ডের যে টাকাটা, সেটা কিন্তু আবার ঘুরে ফিরে স্টক মার্কেটে আসে। সেক্ষেত্রে একজন ফান্ড ম্যানেজার থাকেন, যিনি অভিজ্ঞ লোক, যিনি আপনার টাকাটাকে ম্যানেজ করেন। তো হোয়াট এভার মেবি, একটা নতুন কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড হবে বলে আসছে, ঠিক আছে? তো তার সবার আগে যেটা দরকার সেটা ক্যাপিটাল দরকার। তারপরে তো ম্যান পাওয়ার, ল্যান্ড, লেবার, মেশিনারি, অমুক তুমুক হেনা তেনা, ওগুলো নিয়ে আমি যাচ্ছি না। আমি একটা বিষয়ে কনসার্ন, দ্যাট ইজ হচ্ছে ক্যাপিটাল। তাহলে এই ক্যাপিটাল কোম্পানি তিন ভাবে জোগাড় করতে পারে। একটা হচ্ছে ওন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল মানে মালিক পক্ষের নিজস্ব ক্যাপিটাল। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লোন ক্যাপিটাল। লোন ক্যাপিটাল মানে কি, অনেক সময় কি হয়, কোম্পানি ব্যাংক থেকে টাকা ধার করে, এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন থেকে টাকা ধার করে, যেমন মেহুল চোকসি বাবু পিএনবি থেকে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছেন। কিংফিশার এয়ারলাইন্স এর বিজয় মালিয়া, তারও অনেকগুলো টাকা এখান থেকে। মানে এই যে আমাদের ব্যাংকগুলো, এই যে ব্যাংকগুলো, মানে মেনলি পিএনবির অবস্থাটা এত খারাপ কেন? স্টেট ব্যাংকের অবস্থা ভালো, দেখুন স্টেট ব্যাংকের শেয়ারের দাম কোথায়, স্টেট ব্যাংকের পরেই কিন্তু পিএনবি। যদি খুব মানে প্রাইভেট ব্যাংকিং আমি যাচ্ছি না, আমি সরকারি ব্যাংকিং এ আসছি। সার্ভিস লেভেলও যদি বলেন, স্টেট ব্যাংকের পরেই পিএনবি, কিন্তু স্টেট ব্যাংকের দাম কোথায়, পিএনবির দাম কোথায়? যাই হোক, তার মানে আমার বলার বক্তব্য, কোম্পানি চালাতে গেলে লোন নিতে হয়। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে কি, বাজারে শেয়ার ছেড়ে মার্কেট থেকে টাকা তুলে। এলআইসির একটা বিশাল বড় আইপিও এসেছিল, আপনারা শুনেছেন, আমরা অনেকেই হয়তো এলআইসির আইপিও
নিয়ে ইন্টারেস্টেড হয়েছিলাম, তাহলে আজকের ডেটে যে সমস্ত স্টক গুলো আপনি আপনার ব্রোকারের টার্মিনালে কিনতে বা বেচতে পাচ্ছেন, সেটা কোনো না কোনো সময় এই আইপিওর মাধ্যমে এসেছিল। সেটা হতে পারে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 1 বছর আগে, কিন্তু প্রসেস যেটা সেটা হচ্ছে আইপিও। তাহলে এই যে শেয়ার ক্যাপিটাল যখন আইপিওর মাধ্যমে আসে, এখানে যে প্রসেস যেটা সেটা হচ্ছে আপনি আইপিও তে অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাংকে টাকাটা থাকবে। আপনি যতগুলো টাকার আইপিও অ্যাপ্লাই করেছেন, এটা ভালো করে শুনবেন, এটা নিয়ে অ্যাকচুয়ালি আইপিও স্ক্যামও হচ্ছে, আমি এই কারণে ইন ডিটেলস বলছি। মানে বহু লোককে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে আইপিও তে ইনভেস্টমেন্ট করানোর জন্য। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, এএসবিএ, এএসবিএ, আসবা, অ্যাপ্লিকেশন সাপোর্টেড ইন ব্লকড অ্যাকাউন্ট, কি জিনিস বুঝিয়ে দিচ্ছি। এরকম কোনো কিছু নেই, এগুলো এআই এর জন্য হয়েছে, এআই এর জন্য হয়েছে। ডিম্যাট অ্যাকাউন্ট নেই, আপনাকে বলে দিচ্ছে যে আইপিও আপনাকে অনেক কম পয়সায় পাইয়ে দেওয়া হবে, ওই উল্টোপাল্টা কোম্পানির ওসব চক্করে যাবেন না। একটাই নিয়ম, আপনার যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সে যেখান থেকে, জিরোধা, গ্রো, আপস্টক, আপনি যেখান থেকে অ্যাপ্লাই করুন, আপনি আইপিও আপনার নামে পাওয়ার আগে কাউকে কোনো টাকা পেমেন্ট করতে হয় না। কেউ যদি বলে আপনাকে যে আমি আইপিও পাইয়ে দেবো, আমাকে টাকা দিন, দেবেন না, চিটিং কোম্পানি। টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, আপনি যে টাকাটা অ্যাপ্লাই, সাপোজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, আপনি 60,000 টাকা, 60K আপনি আইপিও অ্যাপ্লাই করেছেন, এই 1 লাখের মধ্যে 60,000টা আপনার ব্লকড হবে, ব্লকড মানে, ব্লকড মানে আপনি এই টাকাটা ব্যবহার করতে, টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি সামথিং সাপোজ 30,000 মূল্যের আপনি আইপিও পেয়েছেন, তাহলে 1 লাখ থেকে আপনার 30,000 তখন অটো ডেবিট হয়ে যাবে, আর বাকি 30,000 যেটা ব্লক ছিল সেটা ফ্রি হয়ে যাবে, আপনার ব্যালেন্স দাঁড়াবে 70,000। এটাই হচ্ছে অরিজিনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রসেস। আইপিও কেনার জন্য কাউকে কোথাও আগে ভাগে টাকা দিতে হয় না। দিস পিপল আর ফ্রডস্টার পিপল। একদম নতুন যারা, তারা হয়তো বুঝবেন না, আপনাকে বলছে 200 টাকার আইপিও আমি আপনাকে 100 টাকায় পাইয়ে দেবো, না, চিটিং বাজ কোম্পানি। আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, ওটা ব্লকড অবস্থায় থাকবে। যদি আইপিও আপনি না পান, আনব্লকড হয়ে যাবে। সবাই যে আইপিও অ্যাপ্লাই করলে পায় এরকম ব্যাপার কিছু না। তো যাই হোক, আমি যখন আইপিও অ্যাপ্লাই করলাম এবং আমি যখন আইপিওটা কিনলাম, খুব ভালো করে দেখবেন, আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আপনার যদি টাকা কেটে যায়, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অত পরিমাণ শেয়ার ঢুকে গেল। এবার আইপিওটা ছেড়েছিল 200 টাকা করে, ও বেটা লিস্টিং হয়েছে 400 টাকা করে, এটা হতে পারে, এটা হতে পারে। বা 200 টাকা করে কেটেছে, লিস্টিং হয়েছে 100 টাকায়, এটাও হতে পারে। অনেকজন ইনভেস্টর আছে যারা শুধু আইপিও তে কাজ করে, ভালো ভালো আইপিও লিস্টিং জ্ঞান নেয়, মানে যেদিনকে লিস্টিং হলো সেদিনকে গেন নেন, গেন নিয়ে চলে যান। তো প্রথমবার যখন আপনি আইপিও তে মানে ইনভেস্ট করলেন, এই টাকাটা কিন্তু পাচ্ছে মালিক পক্ষ, এই টাকাটা যেটা পাচ্ছে মালিক পক্ষ। শেয়ার ছেড়েছে না, বললাম না, বাজারে শেয়ার ছেড়ে টাকা তুলেছে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা কেটে নিল, কোম্পানির ঘরে ঢুকলো, ব্যাস, একবারই কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে টাকাটা পেল। এই যে আইপিওটা যখন ছাড়া হচ্ছে, এটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আইপিও যখন লিস্টেড হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তার মানে এবার আপনি ব্রোকারের প্ল্যাটফর্মে চলে এলেন। আলটিমেটলি মেন লোকটাকে, আইদার এনএসসি অর বিএসসি, দাঁড়ান, অনেক কিছু হয়ে গেছে। মেন লোকটাকে, মেন লোকটা হচ্ছে এনএসসি অথবা বিএসসি। এইবার এগুলোর সঙ্গে জিরোধা ব্রোকার, পুরো ব্রোকার, আপস্টক ব্রোকার, ঠিক আছে, শেয়ার খান, মতিলাল অসওয়াল, মানে আমরা যে যেখানে কাজ করি, এরা হচ্ছে ব্রোকার। কিন্তু আলটিমেটলি এক্সচেঞ্জ হচ্ছে এইটাই, এই জিনিসটাই হচ্ছে এক্সচেঞ্জ। এখানে কি হয়, বোথ মার্কেটে বায়ার থাকে, মার্কেটে সেলার থাকে। সাপোজ 200 টাকা আইপিওটা লিস্টিং হয়েছে 400 টাকায়, আপনি আইপিও পেয়েছেন। এই যে 200 টাকা, এই 200 টাকায় ঢুকেছে কোথায়, মালিকের মানে কোম্পানির ঘরে। কোম্পানি কিন্তু একবারই টাকাটা পেল, মনে রাখবেন, কোম্পানি কিন্তু টাকাটা একবারই পেল। আপনি 200 টাকার আইপিওটা মার্কেটে দেখছেন 400 টাকা দাম চলছে সাপোজ, তাহলে যে লোকটা আইপিও অ্যাপ্লাই করেছিল কিন্তু আনফরচুনেটলি পায়নি, সে ভাবছে এই 400 টাকাটা তো আগামী দিনে 4,000 টাকা যাবে। এবার যাবে কি যাবে না, তার জন্য মানে দুটো অ্যানালিসিস হয়, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, আর 200 টাকার আইটেমটা যে 400 টাকা চলে গেল, 200 টাকার আইটেমটা যে 400 টাকা চলে গেল, দ্যাট ইজ ইটস প্রাইস।
ভ্যালুটা কি 400 টাকা হওয়া উচিত, 200 টাকা হওয়া উচিত, 100 টাকা হওয়া উচিত, না 20 টাকা হওয়া উচিত? অরিজিনাল কোম্পানিটার দাম কি হওয়া উচিত? সাপোজ আমি ওয়েলএক্স থেকে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবো, বুলেট, রয়্যাল এনফিল্ড, খুব পপুলার বাইক। যিনি বিক্রি করবেন তিনি বলছেন 1,10,000 টাকা লাগবে। আমি বার্গেনিং ফার্গেনিং করে তার সাথে বললাম যে 1,00,000 টাকা তোমাকে দাম দেবো, কিন্তু নামটা তোমাকে ট্রান্সফার করে দিতে হবে। এরকম বার্গেনিং হয়, আমরা করি। ওয়েলেক্স ফোয়েলেক্স থেকে আমরা জিনিস কিছু কিনি, হোয়াট এভার ইট বি। কেউ বাড়ি সোনার ক্ষেত্রে হয় না, সোনাটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে হয়। কেউ বাড়ি কিনছি, কেউ জমি কিনছি। তাহলে যিনি সেলার সে কি পাচ্ছে? প্রাইস পাচ্ছে। আমি বায়ার, আমি কি পাচ্ছি? আমি প্রাইস পে করছি, তার বদলে ভ্যালুটা পাচ্ছি। কিন্তু ওই বুলেটটার দাম 1,00,000 টাকা হওয়া উচিত, এই বাড়িটার দাম কি 1,00,00,000 টাকা হওয়া উচিত, এই জমিটা কি 1,00,000 টাকা কাঠা হওয়া উচিত? এই ভ্যালুয়েশনটা বের করাটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কাজ। এইখানে আসে ইন্ট্রিনসিক ভ্যালু। তো জটিল, আবারও বলছি, আমি এরকম কোন ইন্ডিকেটর দেখিয়ে দিলাম না এক্ষুনি দেখুন গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, এখানে কিনে নিন 200 টাকা বেড়ে যাবে, এরকম কোনো ক্লাস আজকে হচ্ছে না। আজকের যে ক্লাসের প্যারামিটারটা একটু অন্যরকম। তবে যদি বুঝতে পারেন, যদি শিখতে পারেন, আহ দেখুন গ্যারেন্টি নেই, অ্যাসিওরেন্স নেই, আউট অফ দ্য ওয়ে যদি বলেন, আপনি কিন্তু আপনার রিটায়ারমেন্টের জন্য আজকের দিন থেকে একটা ভালো পোর্টফোলিও স্টক আপনি কিন্তু রেডি করতে পারবেন, যেটা আপনাকে কিন্তু আগামী দিনে সাহায্য করবে। তো চার্লি মুঙ্গার, যিনি আমাদের ওয়ারেন বাফেটের গুরু, উনি বলেছিলেন ইউ আর ইন দ্য শেড টুডে, ইউ আর ইন দ্য শেড টুডে, মানে আপনি আজকে ছাওয়ায় আছেন বিকজ ইউ হ্যাড প্ল্যান্টেড দ্য ট্রি আর্লিয়ার, কারণ আপনি গাছটা আগে রোপণ করে গেছিলেন। তাহলে গাছটা এখন থেকে রোপণ করলে তবে তো ছায়াটা আমি পাবো। আরো খুব সোজা ভাষায় বলি, আমরা আজকে বাড়ির ছাদে টিন বসাই, কয়েক লক্ষ টাকা খরচা করে কিন্তু আমরা টিন বসাই। কিন্তু যদি গ্রামের দিকে দেখবেন অনেকের কুঁড়ে বাড়ি আছে, তাদের সব টিন ফিন বসাতে হয় না, যদিও কুঁড়ে বাড়িতে টিন বসে না, পাকা বাড়ি আছে। দেখবেন বড় বড় গাছ আছে, বড় বড় গাছের যে ছায়াটা, বড় বড় গাছের ছায়াটা কি করছে? ঘরটাকে গরমকালে ঠান্ডা রেখেছে। তাহলে গাছটা ও লাগিয়েছিল অনেক আগে, তার মানে আজকে 2025-এ যদি আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করেন, তাহলে সেই ফলটা আপনি পাবেন 5 বছর 10 বছর পরে আপনার রিটায়ারমেন্টে লাগবে। তবে ভুলভাল উল্টো পাল্টে ইনভেস্টমেন্ট করলে হবে না। একটা এমন বাজে স্টক কিনে নিলেন যেটা আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটাকে পুরোটাকে জিরো করে দিল না। এর জন্য যে প্রসেস, তার জন্য কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, তার গ্রোথ স্টোরি আমাদেরকে দেখতে হয়। মানে যখন আমরা গ্রোথ ইনভেস্টিং করবো, তুলনামূলক ইজি, অল্প কটা প্যারামিটার দেখলেই হয়ে যায়। আর মোমেন্টাম ইনভেস্টমেন্ট নিয়ে যখন আমরা কথা বলবো, আরো ইজি। আসল জিনিস যেটা, সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং, সেটা নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, তাহলে 400 টাকা করে আপনি দেখছেন 200 টাকার মাল 400 টাকা হয়ে গেছে, বেচে দে। ঠিক আছে? তাহলে এখানে বায়ার, এখানে সেলার। তাহলে সেলার আপনি, আপনি এখানে ডেফিনেটলি সেলার। তো বায়ার এখানে বলছে আমি 400 টাকা দেবো না, আমি 399 টাকায় কিনবো। কথার কথা বলছি, 1 টাকা 2 টাকা হয়, এটাকে আমাদের স্প্রেড বলা হয়। তো যাই হোক, সামহাউ আপনি 400 টাকায় বেচে দিলেন। তাহলে আপনি যেটা পেলেন সেটা হচ্ছে প্রাইস পেলেন, আপনি সেলার, আপনি প্রাইস পেলেন। আইপিও তে যে স্টকটা 400 টাকায়, বায়ারটা কি ট্রেডিং এর জন্য সমস্যা নেই, সেখানে টেকনিক্যাল চার্ট, প্যাটার্ন, ইন্ডিকেটর, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক্স, এগুলো আলাদা কথা, সেটা শর্ট টার্ম। আমি বলছি ইনভেস্টমেন্ট। আপনি যে জিনিসটা কিনলেন, যে স্টকটা কিনলেন, সেটা কি সত্যি 400 টাকা দাম হওয়া উচিত নাকি উচিত নয়, সেই অ্যানালিসিসটা করা। এইবার আপনি যেদিনকে 400 টাকায় কিনলেন, সেদিনকেই দেখা গেল কোনো কারণে স্টকটা যেটা হয়ে গেছে সেটা 450 টাকা হয়ে গেছে সামহাউ, বা 430 টাকা হয়ে গেছে সামহাউ, এটা 430 টাকা হয়ে যেতে পারে। দেখুন স্টক মার্কেটে এক একদিন এক একটা স্টক, কুড়ি মার্কেট মানে ট্রেডিং এ 20% বাইং ফ্রিজ হয়ে যায়, 10% বাইং ফ্রিজ হয়ে যায়। তো 400 টাকা, আচ্ছা, আহ, যেদিন আইপিও লিস্টিং হয়েছে সেদিন না, পরের দিন ধরুন, পরের দিন ধরুন, এত মার্কেটে ক্রেজ স্টকটা, পরের দিন 10% বাইং ফ্রিজ। আপনি দেখলেন 400 টাকায় কিনে একদিনে পাচ্ছি 10%, বেচে দেন। কি দুদিনে পাচ্ছি 10%, বেচে দেন। আপনি বেচে দিলেন, তার মানে আমার বলার বক্তব্য একটাই, ভালো করে বুঝবেন এই জায়গাটা, আমি গ্রিড আর ফিয়ার নিয়ে আসছি। দুটো দুটো হচ্ছে মার্কেট, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে হচ্ছে মালিক পক্ষ। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, শেয়ার বাজার পড়ে গেলে কোনো কোম্পানির ব্যবসার ক্ষতি হয় না। মনে রাখবেন কেন হয় না সেটা বোঝাতে যাচ্ছি। শেয়ার বাজার পড়ে গেলে কোম্পানির ব্যবসাটার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, শেয়ারের দামের ক্ষতি হয়,
সেখানে লস কে করে? ট্রেডার বা ইনভেস্টর লস করে, কিন্তু মালিক পক্ষের কোনো লস নেই, কারণ ও একবারই টাকাটা পেয়েছে যেটা আপনি ওকে আইপিও তে দিয়েছেন। হ্যাঁ, প্রমোটার হোল্ডিং, তার মার্কেট ক্যাপ, অমুক তুমুক হেনা তেনা, সেগুলোর একটা আলাদা প্যারামিটার আছে, লং টার্ম ভিউতে বলছি। তাহলে সেকেন্ডারি মার্কেটে কে কে আছে? বায়ার আছে, সেলার আছে। এইবার এই শেয়ারটার দাম কে তোলে? আমরা তুলি। ভালো করে বুঝবেন, এই শেয়ারটার দাম আমরা তুলি। আর যখন মার্কেট বুমিং এ থাকে, আরভিএনএল, ঠিক আছে, টিটাগড় ওয়াগন, কোচিন শিপইয়ার্ড, মনে পড়ছে স্টকগুলো? এর মধ্যে অনেকে ফেঁসে আছেন, আমি জানি অনেকে ফেঁসে আছেন। 32 টাকায় আরভিএনএল যেটা ছিল, দ্যাট ওয়াজ আ ভ্যালু ইনভেস্টমেন্ট। 72 টাকায় টাটা মোটরস করোনার সময় ছিল ভ্যালু ইনভেস্টমেন্ট। 1172 কিনেছিলেন, অনেকেই টাটা মোটর 1172 কিনেছিলেন, আর 600 টাকায় পড়ে আছেন, 50% ডাউন। তার মানে আমি একবারও বলছি না টাটা মোটর বাজে স্টক, খুব ভালো স্টক, টাটা মোটর দুর্ধর্ষ স্টক। আপনার টাইমিংটা ভুল হয়েছে। আপনি বুঝতে পারেননি যে টাটা মোটর আপনি কিনছেন। প্রাইস ইজ হোয়াট উই পে, ভ্যালু ইজ হোয়াট উই গেট। প্রাইস 600 টাকাই হোক, 1172 টাকাই হোক, বা শুধু 72 টাকাই হোক, আমি কিনছি টাটা মোটরস 1172 টাকাতেও, আপনি কিনছেন টাটা মোটরস শুধু 72 টাকাও যদি হয়, আপনি কিনছেন টাটা মোটরস। কিন্তু 72 থেকে 1172 কে নিয়ে গেল? গ্রিড আর ফিয়ার। শেয়ার বাজার যখন বাড়ে, মার্কেটে গ্রিড। শেয়ার বাজার যখন কদিন আগে পড়ে যাচ্ছিল না, আজকেও পড়েছে মার্কেট। এফআইআই এর টাকা ঢুকেছে, তাও মার্কেট পড়ে যাচ্ছে। তার কারণ এখানে, এটার জন্য আবার মানে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স সম্বন্ধে একটু পড়াশোনা করতে হয়। অ্যাকচুয়ালি এটা সমুদ্র, প্রচুর প্রচুর মানে 6 মাস পড়াশোনা করতে হবে, 6 থেকে 8 মাস মানে লেগে থেকে পড়াশোনা করতে হবে, তবে গিয়ে হয়তো কিছুটা। আমি এখনো পড়ি, 2005 সাল থেকে মার্কেটে থেকে, বিলিভ মি সিরিয়াসলি আমি এখনো পড়ি। এবার ঘটনা যেটা দাঁড়াচ্ছে, তাহলে প্রাইস, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, প্রাইস ইজ হোয়াট, আর ভ্যালু, প্রাইস ইজ হোয়াট উই পে, ভ্যালু ইজ হোয়াট উই গেট। তাহলে অরিজিনাল টাটা মোটরস আমি যে সময় কিনছি, তার অরিজিনাল ভ্যালু কি হওয়া উচিত, এইটি ক্যালকুলেশন করাটাই কাজ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তার জন্য স্ক্রিনার আছে, আমি এক্ষুনি আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্ক্রিনারে, কারণ টেকনোলজি এখন অনেক উন্নত হয়ে গেছে। আমরা সিম্পলি বুক ভ্যালু প্যারামিটারটায় যাব, সেই বুক ভ্যালুর মাধ্যমে আমরা ধরে নেব যে স্টকটার অরিজিনাল দাম কি হওয়া উচিত, আর মানে ভ্যালু কি হওয়া উচিত, বুক ভ্যালু মানে ভ্যালু কি হওয়া উচিত, আর মার্কেটে দাম কি চলছে। তো আমি আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। ইন দা মিন টাইম আমি একটুখানি জানতে চাইবো যে বিষয়টাকে আপনাদের বোরিং লাগছে, আমি কি বোঝাতে পারছি, না ইন্টারেস্টিং লাগছে না? যদি ভালো লাগে কাইন্ডলি একটু ইয়েস টাইপ করবেন, যদি ভালো না লাগে নো টাইপ করবেন। কারণ আমি একটা জিনিস বারবার বলি, আপনাকে ভালো লাগেনি মানে আমিও বোঝাতে পারিনি, ইট টেক্স টু মেক এ কোয়ারেল, এক হাতে তালি বাজে না। যদি ভালো না লাগে বুকের ওপর বলবেন না ভালো লাগছে না, বোরিং। যদি ভালো লাগে কাইন্ডলি একটু ইয়েস টাইপ করবেন। আমি আপনাদেরকে স্ক্রিনারটা দেখাচ্ছি। তার আগে আমি একটুখানি ইন্ট্রিনসিক ভ্যালুর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আপনাদেরকে একটুখানি আলোচনা করে দিচ্ছি। গিরিশ বাবু বলেছেন ইয়েস, রঞ্জন রয় বাবু বলেছেন ইয়েস, অভিজিৎ বাবু বলেছেন ইয়েস, শুভম বেরা বাবু থ্যাংক ইউ। তার মানে বাকিদের ভালো লাগেনি, যদি না লাগে নাও বলতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। মনিদীপ দাস ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, একটা কোম্পানির অ্যাসেট থাকে, একটা কোম্পানির লাইবিলিটিসও থাকে। কোম্পানির, খুব সিম্পল ভাষায় বোঝাচ্ছি, কোম্পানির অ্যাসেট থাকে। আমার মনে হয় না আপনারা অ্যাকচুয়ালি কোনোদিন ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও দেখেছেন, এইগুলো নিয়ে কেউ বলে না। তার কারণ কি বলুন তো, এগুলো লোকে দেখবে না। আমি অ্যাকচুয়ালি ইউটিউবার নই, যদি আমার একটা চ্যানেল আছে। ইউটিউবার যারা, তাদের মেইন ইনকাম যেটা, সেটা হচ্ছে ভিউয়ার্স বাড়িয়ে, মানে আপনাকে বোমবাস্টিং কিছু না দেখাতে পারলে আপনি তো দেখবেন না। তো বিনামূল্যে প্রশিক্ষণ, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি গুগল থেকে ইনকাম করছে। আমি একটু বোরিং ভাষায় বলি, আমি চেষ্টা করি মানে অরিজিনাল সত্যটা সামনে আনার। তো যারা কোম্পানির অ্যাসেট থাকে, কোম্পানির লাইবিলিটিসও থাকে। আরো এক দুজন বোধহয় মেসেজ করেছেন, একজন মেসেজ করেছেন যে আইফোন বলে কেউ একজন লিখেছেন, স্যার আই এম মোর ইন্টারেস্টেড অন ক্রিপ্টো বাট উইথ ইউর গাইডেন্স আই এম এনজয়িং। ঠিক আছে, মানে ক্রিপ্টো নিয়ে এর আগে আমি করেছি ক্লাস, আমি করেছি। ক্রিপ্টোর অ্যানালিসিসটা আবার একটু আলাদা, ওখানে জিডিপি, জিএনপি, পিপিআই, সিপিআই, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো জানতে হয় মেইনলি। ওটা তো পেয়ারে কাজ হয়, তো ইউএসডির অ্যানালিসিস জানাটা খুব জরুরি। যাই হোক, আজকে যদিও এটা ক্লাস নয়। তো অ্যাসেট আর লাইবিলিটিস,
সাপোজ অ্যাসেট মানে কি, সেটা ফিক্সড অ্যাসেট হতে পারে, কারেন্ট অ্যাসেট হতে পারে, নন কারেন্ট অ্যাসেট হতে পারে, ইনভেন্টরি হতে পারে, টাঞ্জিবল অ্যাসেট হতে পারে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট হতে পারে, হোয়াট এভার ইট মে বি, এত কিছু জানার দরকার নেই। একটা কোম্পানির অ্যাসেট থাকে, অ্যাসেট মানে সম্পত্তি, কোম্পানির লাইবিলিটিস থাকে মানে দেনা। তাহলে আমার কোম্পানির সম্পত্তি 1,00,000 টাকা, ভালো করে বুঝবেন, আর কোম্পানির দেনা হচ্ছে 50,000 টাকা। তাহলে কোনোদিন যদি আমার কোম্পানিটা বিক্রি হয়, আমি কোম্পানি চালাতে পারছি না, কিন্তু আমার তো শেয়ার হোল্ডার গুলো আছে, যারা আমার কোম্পানিতে ইনভেস্ট করেছে তারা তো আমার শেয়ার হোল্ডার। সে প্রাইমারি মার্কেটে আইপিও থেকেও করুক, সেকেন্ডারি মার্কেটে ব্রোকারের কাছ থেকে কিনুক, তার ডিমেট অ্যাকাউন্টে মালটা আছে, ইন্টারডে ট্রেডিং করেনি, সে কিনেছে, তার মানে আজকে ডেটে সে তো কোম্পানির ওনার। খুব সামান্য হলেও তো ওনার। আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, মানে আপনাকে শুরুতেই ধরতে হবে আপনি কোম্পানির মালিকানা কিনছেন। হতে পারে সে 0.000000001 হতে পারে। রাকেশ ঝুনঝুনওয়ালা স্টেক কিনতেন, কোম্পানির 3%-এর মালিক। কথার কথা বলছি, আমরা তো আর ঝুনঝুনওয়ালা নই, আমরা কোম্পানির 0.0000001 এটার মালিক, কিন্তু আমি মালিক। কোনোদিন যদি কোম্পানিটা বিক্রি হয়ে যায়, কোম্পানিটা যদি বিক্রি হয়ে যায়, তখন 1,00,000 টাকা সম্পত্তি, 50,000 টাকা দেনা, তার মানে কোম্পানির কাছে নিড যেটা থাকবে সেটা হচ্ছে 50,000। এবার একটা কোম্পানির 1,000 জন, ছোট কোম্পানি ধরে নিচ্ছে, কোম্পানির 1,000 জন শেয়ার হোল্ডার আছে। তার মানে এই যে 50,000 টাকা, এই 50,000 টাকার মালিক কজন? 1,000 জন। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে পাবে 50 টাকা করে। তার মানে যেটা দাঁড়ালো, আমার এই কোম্পানিটার ভ্যালু, নট প্রাইস, কোম্পানিটার ভ্যালু হচ্ছে 50 টাকা প্রতি শেয়ার। কিন্তু আমার এই কোম্পানিটাকে নিয়ে এমন গুজব গুজব রটেছে, এফআইআই ডিআইআই এমন করেছে, এই কোম্পানিটা আজকে আমার বিক্রি হচ্ছে 500 টাকায়। এই 500 টাকার দামটা কে দিয়েছে ভালো করে বুঝবেন, কোম্পানি দেয়নি। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আলাদা, আমি ট্রেডিং এ যাচ্ছি না, সুইং ট্রেডিং ইন্টারডে ট্রেডিং এ যাচ্ছি না, আমি ইনভেস্টমেন্টের কথা বলছি। আমাকে জানতে হবে যে কোম্পানিটা শেয়ার আমি কিনছি তার অরিজিনাল দাম কত হওয়া উচিত, আর আমি কত টাকায় কিনছি, কত টাকা দাম হওয়া উচিত, দ্যাট ইজ হচ্ছে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। ইন্ট্রিনসিক ভ্যালু যদিও এটা নয়, খুব সোজা ভাষায় বোঝানোর জন্য বুক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু সম্বন্ধে ওয়ারেন বাফেট বলেছেন, কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু হলো এটাই, দ্য amount of cash we can extract from the company in the remaining span of its life। মানে কোম্পানিটা যতদিন বেঁচে থাকবে সেখান থেকে আমি কি পরিমাণ ক্যাশ নিজের জন্য ওই কোম্পানি থেকে থ্রু ডিভিডেন্ড হোক, তার প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে হোক, আমি নিতে পারবো, সেটাই হচ্ছে তার ইন্ট্রিনসিক ভ্যালু। তো সেটার জন্য আমাকে 5 বছর, 10 বছর, 15 বছর ওয়েট করতে হবে? খুব সোজা ভাষায়, ভ্যালু ইজ বুক ভ্যালু। বুক ভ্যালুর ফর্মুলা কি? একটা কোম্পানিতে অ্যাসেট, সে 1 কোটি অ্যাসেট হোক, 50 লাখ হোক, 10 কোটি অ্যাসেট হোক, 5 কোটি লোন হোক, মানে ডেবিট হোক, আমার জানার দরকার নেই, ঋণ হোক, ইন জেনারেল আমার 1,00,000 টাকা সম্পত্তি আছে, আর 50,000 টাকার আমার হচ্ছে গিয়ে দেনা। আজকের ডেটে কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে শেয়ার হোল্ডারদেরকে টাকা ফেরত দিতে হবে। যদিও এখানে রিটেল শেয়ার থাকে, প্রেফারেন্স হোল্ডার থাকে, ওয়ারেন্টস থাকে, ডিবেঞ্চার থাকে, কনভার্টিবল ডিবেঞ্চার থাকে, নন কনভার্টিবল ডিবেঞ্চার থাকে, অনেক বড় গল্প আছে। ঠিক আছে, যাই হোক, আমি ওগুলোতে যাচ্ছি না, সিম্পল। তাহলে প্রাইস ইজ হোয়াট উই পে, মানে ব্রোকারের টার্মিনালে যেটা বিক্রি হচ্ছে, ভ্যালু ইজ হোয়াট, যেটা ফান্ডামেন্টাল স্ক্রিনে আমরা পাচ্ছি। আমি এবার চলে আসছি ফান্ডামেন্টাল স্ক্রিনারে। আপনারা প্রত্যেকে যেটা করতে পারেন, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এটা আমাদেরকে ফ্রি অফ কস্টে প্রচুর প্রচুর ডেটা দেয়। আচ্ছা, বাই দা ওয়ে, আবারও বলছি, আমাদের যেটা বাইন্ডিংস আছে সেটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস, মানে টেকনিক্যাল চার্টে প্রেজেন্ট প্রেজেন্ট প্রাইস নিয়ে আমরা ডিসকাস করতে পারি না। যদিও আমি টেকনিক্যাল চার্ট, মানে চার্ট দেখাচ্ছি না আমাদের, মানে অ্যাকচুয়ালি আমি সেবি সার্টিফাইড ইনভেস্টর। আমার পড়ানোর জন্য যে পারমিশন আমার কাছে আছে, তাতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 মাস আগের প্রাইস চার্ট দেখাতে হবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে প্রাইস নিয়ে কোনো আলোচনা কিছু করছি না, প্রেজেন্ট প্রাইস নেই। যদিও আমি টেকনিক্যাল, এটা টেকনিক্যাল চার্টের জন্য প্রযোজ্য, তাও নর্মালি একটা শেয়ার আমি দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে নন্দন ডেনিম। আবারও বলছি, আমি এটা কাউকে কিনতে বলছি না, এটা কেবলমাত্র এডুকেশন পারপাসের জন্য। হতে পারে এটা কাল জিরো হয়ে যেতে পারে, হতে পারে এটা কাল জিরো হয়ে যেতে পারে, রিস্ক আপনার। কিভাবে ধরতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি আরেকটুখানি ব্যাকে যাই। এখানে গিয়ে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে যে আমরা
নর্মালি তো এই স্ক্রিনারটা খুললাম, এটার অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা ডাউনলোড করলাম। এখান থেকে আমরা যেটা করব, স্ক্রিনস বলে যে অপশন আছে, সেই স্ক্রিনস বলে অপশনে আমরা চলে আসব। এবং আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন সেটা হচ্ছে যে এরকম জায়গায় আপনাদের একটা স্ক্রিনস বলে একটা কথা লেখা থাকবে, স্ক্রিনস বলে একটা কথা কিন্তু লেখা থাকবে। সেখানে যদি আপনারা যান, এখানে গিয়ে বেশ কিছু স্ক্রিনার পাবেন। 10 বছরের লোয়েস্ট আর্নিং কে করেছে, কোন কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশন করেছে, কোনগুলো ডেপথ রিডাকশন করেছে। তো এইগুলো নিয়ে অলরেডি আগে আমি ওয়েবিনার করে নিয়েছি। তো এটা বলতে গেলে আমার প্রায় এখনো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, আমি এতটা বলছি না, আপনারা চাইলে দেখবেন। সাপোজ আমি বলছি কোনো ব্যক্তি এসিসি কিনেছেন, কোনো ব্যক্তি এসিসি কিনেছেন, আবার কোনো ব্যক্তি ব্রিটানিয়া কিনেছেন, হতেই পারে। আমার যার যা ইচ্ছা সে কিনতেই পারে। দেখুন, দুটো কিন্তু একই ক্যাটাগরি স্টক নয়, দুটো কিন্তু একই ক্যাটাগরি স্টক নয়। এসিসি সিমেন্ট ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে এফএমসিজি ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের সবার আগে যেটা করতে হয়, এটাকে বলা হয় টপ বটম অ্যাপ্রোচ। সবার আগে আমাদেরকে কোন কোন সেক্টর অ্যাভেলেবেল আছে সেটা জানতে হবে। এরোস্পেস ডিফেন্স একটা সেক্টর, অ্যাগ্রোকেমিক্যাল একটা সেক্টর, এয়ার ট্রান্সপোর্ট একটা সেক্টর, অ্যালকোহলিক একটা সেক্টর, বিভিন্ন ধরনের সেক্টর আছে। এবার জানতে হবে কোন সেক্টরটা চলছে। সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কোন সেক্টরটা বর্তমানে চলছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়, মেনলি ভোটের সময় বলে দেওয়া হয় মাঝখানে ইনফ্রাস্ট্রাকচার চলছিল, রেল চলছিল, ডিফেন্স চলছিল, গভর্নমেন্ট পরিষ্কার বলে দিয়েছিল যে ডিফেন্স খাতে আমি এত টাকা বরাদ্দ বাড়াচ্ছি। এবার সবসময় বাজেট থাকে না, সবসময় নিউজও থাকে না। তাহলে কোন সেক্টরটা চলছে, আমি কিছুক্ষণ আগে আমাদের যে স্টুডেন্টসদের জন্য যে প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে আমি এই জিনিসটা দেখালাম, আমি তাও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে স্ক্রিনার গুলো দেখাচ্ছি, আমাকে কেউ পয়সা দেয়নি যে তাদের প্রমোশন করতে, কিন্তু এরা ফ্রি অফ কস্টে মানুষের কিছু উপকার করে। আমি জাস্ট সেটাই দেখাচ্ছি। আমি কাউকে বলছি না যে এদের সাবস্ক্রিপশন নিতে, মানে ফ্রি অফ কস্টে কি পাওয়া যায় সেটাই দেখে দিচ্ছি। এটারও অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আপনারা ডাউনলোড করতে পারেন। তবে প্রত্যেকটা জায়গায় আপনারা আপনাদের ইমেল দিয়ে একবার লগ ইন করে নেন। এখানে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটিস আমরা পাচ্ছি। এফআইআই ডিআই এটা আমরা এনএসসি থেকেও পাই, অনেকে দেখি এনএসসি থেকেও দিয়ে এফআইআই কিনেছে না এফআইআই বেরিয়ে গেছে, ঠিক আছে। এখানে সিএম সেবি বলে একটা অপশন আছে, যেখানে গিয়ে আমরা পুরো মান্থলি ডেটাটা দেখতে পাচ্ছি। মান্থলি ডেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্টোবর মাসে এত এত লক্ষ এত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছিল এফআইআই, ঠিক আছে। রিসেন্টলি 5,982 টাকা ঢুকেছে। যদিও এটা যে পরিমাণ টাকা নিয়ে চলে গেছে তার এগেনস্টে কিন্তু খুব একটা ভালো নিউজ এটা নয়। এবার সেটা ইয়ারলি রিপোর্টে দেখতে পাই। তো হোয়াট এভার, এইখানে একটা অপশন আছে এফপিআই সেক্টোরিয়াল অ্যাক্টিভিটিস। প্রত্যেকে আপনারা দেখবেন একটা অপশন আছে এফপিআই সেক্টোরিয়াল অ্যাক্টিভিটিস। এর অ্যাকচুয়ালি এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আমাদের দেশে দুভাবে বিদেশি টাকা আসে, একটা হচ্ছে এফডিআই, এফডিআই, আর একটা হচ্ছে এফপিআই। এগুলো জেনে রাখা উচিত। একটা হচ্ছে এফপিআই। এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে টেসলা যদি আমার দেশে কারখানা খোলে, দ্যাট ইজ এফডিআই। আর এফপিআই মানে পার্টিসিপারি নোটস এর মাধ্যমে এফআইআই রা আমাদের দেশে টাকা রাখে। এ টাকা হট মানি, আজ আছে কাল নেই। 1 সপ্তাহের জন্য টাকা ঢোকালো, আবার 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে নিয়ে যেতে পারে। এরা যখন ঢোকে মার্কেট বেড়ে যায়, ঠিক আছে। এরাই মার্কেটকে বাড়িয়ে নিয়ে যায়। এরা বুক ভ্যালু দেখে না, এরা প্রাইস দেখে। আমরা যদি ইনভেস্টর হই, আমরা কিন্তু এরকম জায়গায় কিনবো না, এরকম জায়গায় কিনবো না। মার্কেট কারেকশন হবে, মার্কেট কারেকশন হওয়ার পরে যে জায়গায় আসবে সেইখানে আমরা কিনবো। তো যাই হোক, এবার আমরা এফপিআই সেক্টোরিয়াল অ্যাক্টিভিটিস যদি আমরা দেখি, আমরা এখান থেকে জানতে পারবো যে বিদেশি টাকা কোথায় ঢুকছে, কোন সেক্টরে ঢুকছে। মেটালস অ্যান্ড মাইনিং এ ঢুকছে। কোথায় ঢুকছে? মেটালস অ্যান্ড মাইনিং এ ঢুকছে। এবার আপনি তো এই খবরটা পেয়ে গেলেন যে মেটালস আর মাইনিং এ টাকা ঢুকছে, বাজারে টাকা ঢোকাচ্ছে। কত টাকা ঢুকিয়েছে? এখনো পর্যন্ত 1179 টাকা ঢুকিয়েছে। তাহলে এবার কালকে বের করে নিতে পারে সেটা আলাদা কথা, এখনো পর্যন্ত যে ডেটা। তাহলে মেটালস আর মাইনিং এ আমি আবার চলে আসবো, দেখি আমার এখানে মেটালস আর মাইনিং কি বলছে। এম দিয়ে সার্চ করতে হবে, এর মধ্যে কি কি স্টক আছে সেটা আমাকে দেখতে হবে। মাইনিং এন্ড মিনারেল প্রোডাক্টস, মাইনিং এর আমি একটা পেয়েছি। মাইনিং এর মধ্যে কি কি শেয়ার আছে আমি একটুখানি এবার দেখে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। মাইনিং এন্ড মিনারেল প্রোডাক্টস এর মধ্যে খুব সম্ভবত 33টা, নেটটা একটু স্লো আছে, 33খানা এই শেয়ার গুলো আছে। কোল ইন্ডিয়া আছে, বেদান্ত আছে, লয়েড মেটাল আছে, এনএমডিসি আছে, এই শেয়ার গুলো আছে। এইবার অ্যাকচুয়ালি এই স্ক্রিনার গুলো হচ্ছে সিম্পলি গন্ধমাদন থেকে বিশল্যকরণীটা খুঁজে দেওয়া, ঠিক আছে। 6,000 7,000 স্টক আছে। একটা মানুষের পক্ষে প্রতিদিন
সন্ধ্যাবেলা অফিস কাচারি ব্যবসা বাণিজ্য করে এসে 5 থেকে 6 হাজার স্টক দেখা কিন্তু সম্ভব না, কিন্তু এরকম যদি একটা ফিল্টার্ড উপায় থাকে যে আমাকে 1,000 স্টকের মধ্যে 5টা স্টক 6টা স্টক আমাকে ফিল্টার করে দিল, তখন আমাদের পড়াশোনা করতে কিন্তু অনেক সুবিধা হয়। তো কোল ইন্ডিয়া আছে, এনএমডিসি আছে, সাপোজ আমি এনএমডিসিটাকে নিয়ে একটুখানি আলোচনা করছি। এটার দাম আছে 69.8, মার্কেট ক্যাপ হচ্ছে এইটা, বিশাল বড় মার্কেট ক্যাপ। এবার মার্কেট ক্যাপের ফর্মুলা আছে, টোটাল অ্যাকচুয়ালি 17টা ফর্মুলা মুখস্থ করতে হয়। ঠিক আছে, আমার কাছে খুব সম্ভবত একটা ফাইল আছে, আমি একটু দেখার চেষ্টা করি। ফান্ডামেন্টাল ফর্মুলাস বলে একটা কিছু ছিল, জাস্ট আ মিনিট। ফান্ডামেন্টাল ফর্মুলাস, এইগুলো মুখস্থ করতে হবে। আবারও বলছি, আপনি যখন স্টক মার্কেটে কাজ করতে এসেছেন, মনে রাখবেন এটা অ্যামেচার ব্যাপার কিছু নয়, এটা আড্ডা খানাও নয়। আপনি যেমন 10টা 5টা অফিসে ডিউটি করেন, যিনি দোকান খুলছেন, ব্যবসা বাণিজ্য করছেন, মোটামুটি সকাল 9টা থেকে রাত্রি 10টা, ওখানে যেমন সময় দিতে হয়, এখানেও কিন্তু সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে। এই ধরনের ফর্মুলা যেগুলো আছে, এই ফর্মুলাগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এটার জন্য আরো খুব ভালো লেভেলের একটা বই আছে, আপনারা এনআইএসএম মানে সেবি থেকে একটা বই দিয়ে রেখেছে, রিসার্চ অ্যানালিস্টের যে বই, আপনারা এটা ডাউনলোড করতে পারেন ফ্রি অফ কস্টে, কোথাও কিছু টাকা পয়সা লাগবে না। এখানে গিয়ে ডেফিনেটলি আপনারা এই সমস্ত জিনিসগুলো, আমি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো নিয়ে ডেফিনেটলি আপনারা পড়াশোনা করতে পারবেন। এই দেখুন, 13টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, ভ্যালু ইনভেস্টিং কি, হোয়াট ইজ ইনভেস্টিং, যেটা নিয়ে আমি আজকে একটুখানি আলোচনা করতে যাচ্ছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস কি, এখানে প্রচুর 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 জিনিস কিন্তু দেওয়া আছে, প্রচুর জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো নিয়ে চাইলে আপনারা পড়াশোনা করতে পারেন। এখান থেকে কিছু জিনিস আমি মানে যেটা করে রেখেছি, 1 মিনিট, এখান থেকে কিছু জিনিস নিয়ে আমার মানে যতদূর যা নলেজ আছে সেটার উপর বেস করে আমি ইউটিউবে, বেশি না, আমার খুব খুব সম্ভবত 20-25টাই ভিডিও দেওয়া আছে, মানে এরকম ডেলি অ্যানালিসিস, মার্কেট বেড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আপনারা যদি সিম্পলি ইউটিউবে গিয়ে আমাকে সার্চ করেন, তমাল গাঙ্গুলি এনএসসি সার্টিফাইড মার্কেট প্রফেশনাল, তো সেখানে গিয়ে আপনারা কিন্তু ফান্ডামেন্টালের উপরে এই যে কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন। দেখিয়ে দিচ্ছি আমি, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে পড়তে হয়, ব্যালেন্স শিট কি করে পড়তে হয়, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি করে পড়তে হয়, ঠিক আছে, ফান্ডামেন্টাল স্ক্রিনার, এইগুলো নিয়ে বেশ কিছু, কর্পোরেট অ্যাকশন, বোনাস কি, ডিভিডেন্ড কি, স্প্লিট কি, এইগুলো নিয়ে বেশ কিছু ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে সেটাও কিন্তু একবার দেখতে পারেন। তো যাই হোক, আমি যে জিনিসটা এখন আসছি সেটা হচ্ছে এই যে জিনিসটা, এখানে একটা বুক ভ্যালু প্যারামিটার থাকে, বুক ভ্যালু প্যারামিটার থাকে। তাহলে স্টকটা যদি আজকে কোনো কারণে ক্লোজ হয়ে যায়, মানে কোম্পানিটা যদি কোনো কারণে উঠে যায়, আমি ফেরত পাবো 32 টাকা 30 পয়সা করে, 32 টাকা 30 পয়সা করে ফেরত পাবো। দ্যাট ইজ ভ্যালু, দ্যাট ইজ ভ্যালু, অ্যান্ড দ্যাট ইজ প্রাইস, দ্যাট ইজ প্রাইস। এবার আপনি যদি সুইং ট্রেডিং করেন, আপনি সিম্পলি চার্টে যাবেন, চার্টে গিয়ে দেখবেন ব্রেকআউট হয়েছে না ব্রেকডাউন হয়েছে, গোল্ডেন ক্রসওভার, ডেথ ক্রসওভার, বলিঞ্জার ব্যান্ড, এমইসিডি, হেনা তেনা, যা যা ইউটিউবে ফ্রি অফ কস্টে পাচ্ছে, আমরা যা পাচ্ছি সেগুলো নিয়ে পড়াশোনা করে আপনি স্টকটায় গেলেন, ইন্টারডে ট্রেডিং করলেন, 5-7 দিনের জন্য সুইং ট্রেডিং করলেন, বেরিয়ে এলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আমরা স্টকটাকে মিনিমাম 5 বছরের জন্য ভাবি, যদি স্টকটা ভালো হয়, মানে কেন ভালো, তার জন্য আরো অনেক কিছু করতে হয়, আরো এই এতগুলো জিনিস আমাদেরকে পড়াশোনা করতে হয়। তাহলে যদি স্টকটা কোনো দিন 32 টাকায় আসে, তাহলে আমি ফেয়ার ভ্যালুতে কিনতে পারি। অথবা এরকম যদি এটাকে বল, মানে অ্যাকচুয়ালি এখানে যে সিচুয়েশনটা, এটাকে আমরা বলি ওভার ভ্যালু, এবং প্রাইস টু বুক ভ্যালু যেটা আছে 2 টাইমস এর উপরে, মানে দুগুণ। কোম্পানিটার অরিজিনাল যা দাম, আবার বলছি ট্রেডিং এর জন্য নয়, ইনভেস্টমেন্টের জন্য যা দাম হওয়া উচিত তার দুগুণ দামে পাচ্ছি, তাহলে ইনভেস্টমেন্ট স্টক এটা নয়। এরকম যদি কোনো অপশন থাকতো যে উল্টো হতো, স্টকটার দাম, স্টকটার দাম মানে অরিজিনাল বুক ভ্যালু হচ্ছে 69.8, আর স্টকটা পাওয়া যাচ্ছে 32.3-তে, তাহলে সেগুলো আমাদের ইনভেস্টমেন্টের জন্য একটা প্রাইমারি সোর্স আমাকে ভাবতে হবে। তবে এটাও ঠিক, কেন বুক ভ্যালুর নিচে আছে তার আর্নিং, এটা অনলি ওয়ান প্যারামিটার, কেবলমাত্র এটার উপর বেস করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয় না। আমি আরেকটা স্টক নিয়ে আলোচনা করি, জাস্ট এর অপোজিট, আর এটা কিন্তু আমি টোটালটা অপোজিট হিসাবে দেখাচ্ছি। আবারও বলছি, আমি কোনোভাবেই কোনো এই স্টক গুলো কেনা বেচার কোনো পরামর্শ দিচ্ছি না।
এই স্টকটার বুক ভ্যালু যেটা, এই স্টকটার যে বুক ভ্যালু সেটা হচ্ছে 1717 টাকা, আর স্টকটা পাওয়া যাচ্ছে 239 টাকা। তার মানে ইন দ্যাট সিচুয়েশন আমরা স্টকটাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আন্ডার ভ্যালু স্টক। ঠিক আছে, এই স্টকটাকে যেটা বলা হচ্ছে যে আন্ডার ভ্যালু স্টক। তো এবার একটা 1700 টাকার স্টক কেন 239 টাকায় পড়ে আছে সেটার কারণটাও বুঝতে হবে। এবার এটা আপনারা কোত্থেকে আরো ভালোভাবে বুঝতে পারেন, এটার জন্য আপনারা যেটা করতে পারেন, একটা ফর্মুলা লিখতে পারেন। ঠিক আছে, সিম্পলি আপনারা একটা ফর্মুলা লিখতে পারেন, সেই ফর্মুলায় গিয়ে আপনারা পেতে পারেন। ফর্মুলাটা হচ্ছে যে মার্কেট ক্যাপ লেস দেন বুক ভ্যালু, মার্কেট ক্যাপ লেস দেন বুক ভ্যালু। তো বিষয়টা যেহেতু আপনারা নতুন, তো ফর্মুলা টর্মুলা আপনারা হয়তো পারবেন না, আমি একটা খুব সোজা জায়গা দেখিয়ে দিচ্ছি। এটাও ফ্রি অফ কস্টে আমরা পাই স্ক্রিনার, তবে আনফরচুনেটলি এটার অ্যান্ড্রয়েড অ্যাপ কিন্তু নেই। আর যেটা হচ্ছে চার্ট ইঙ্ক, এখানে যদি আমরা যাই, গিয়ে যদি আমরা স্ক্রিনার্স এর মধ্যে আসি, এখানে গিয়ে ফান্ডামেন্টাল স্ক্যানস বলে একটা বিষয় আছে, এখানে কিন্তু দেওয়া আছে স্টকস বিলো বুক ভ্যালু আন্ডার ভ্যালু, স্টকস বিলো বুক ভ্যালু আন্ডার ভ্যালু। তার মানে কি, প্রাইস ইজ লোয়ার দ্যান ইটস অরিজিনাল ভ্যালু, মানে যা দাম হওয়া উচিত স্টকটা সেই দাম মার্কেট এখনো দেয়নি। এই ধরনের স্টকগুলোকে বলা হয় আন্ডার ভ্যালুড স্টক। আর এই স্টকগুলো আরো ইন ডিটেল অ্যানালিসিস করতে হবে, তার ব্যালেন্স শিট পড়তে হবে, তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুলো পড়তে হবে। এগুলোর উপর বেস করে আমাকে একটা তার মোট এমওএটি বা ইন্ট্রিনসিক ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে হবে, সেটার উপর বেস করে আমি ডিসিশন নেবো যে আমি এটাতে ইনভেস্টেড থাকবো কিনা। তো এখানে বেশ কিছু স্টক আছে, কিন্তু এগুলো আবারও বলছি, যেমন এই স্টকটা আজকে 20% গ্রো করেছে, আহ, একটা 19% গ্রো করেছে। তার মানে এই নয়, তার মানে এই নয় যে কালকে এটা 20% পড়ে যেতে পারে। আবারও বলছি, জাস্ট আমি আপনাদেরকে মেথড গুলো শেখাচ্ছি, আমি কিন্তু কাউকে কোনোভাবে এগুলো কিনতে বলছি না। তো একদম আনাড়ির মতো স্টক মার্কেটে উল্টো পাল্টা ট্রেডিং না করে, উল্টো পাল্টা পয়সাগুলোকে নষ্ট না করে, তবে আমার একটা অ্যাডভাইস আছে, একদম বিগিনার যারা, প্লিজ আপনারা শুরুতে অপশন ট্রেডিং এ কেউ যাবেন না, প্লিজ আমার রিকোয়েস্ট, আমার 20 বছরের অভিজ্ঞতায় বলছি। দেখুন, আজকে আমি ওয়েবিনার করতেই পারতাম, আমি আপনাদেরকে বলতে পারতাম আমার কাছে কিছু সিক্রেট ফর্মুলা আছে, কিছু টুল আছে, যেগুলো দিয়ে আমি আপনাদেরকে 5 দিনে 7 দিনে 1 মাসে বড়লোক করে দেবো। হয় না, বাজে কথা, হয় না। যেটা হয়, যেটা দীর্ঘদিন পড়াশোনা করে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে মানে বিন্দু বিন্দু বাড়ি লইয়া মহাসিন্ধুর সৃষ্টি। পড়াশোনা করতে তো ক্ষতি নেই, পড়াশোনা করলে তো আপনার লস হবে না। লস হবে কি, আমি কিছুটা আপনাদেরকে বিষয়টা শিখিয়ে দিলাম, কিছুটা ইউটিউব দিলাম, কিছুটা বই দিলাম, পড়াশোনা করুন। কারোর যদি মনে হয় যে না, আমরা অ্যাকচুয়ালি মেন্টারশিপও করি, মানে আমরা অফলাইনেও পড়াই, আমরা অনলাইনেও পড়াই, কারোর যদি মনে হয় যে না আপনি আমাদের মেন্টারশিপে আমাদের কোচিং এ শিখবেন, আমরা সেটাও করতে পারি, অসুবিধা কিছু নেই। কিন্তু বলার বক্তব্য একটাই, যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে কিন্তু শিখতে হবে। যাই হোক, তো মোটামুটি যেটা আমি এখনো পর্যন্ত আলোচনা করলাম সেটা আমাদের হচ্ছে গিয়ে ভ্যালু ইনভেস্টিং। এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে গ্রোথ ইনভেস্টিং এ আসছি। ঠিক আছে, আমি একটুখানি গ্রোথ ইনভেস্টিং এর মধ্যে আসছি। হোয়াট ইজ গ্রোথ ইনভেস্টিং? যে সমস্ত কোম্পানিগুলো গ্রোয়িং, গ্রোয়িং মানে কি, এখানে যেটা দেখতে হয় CAGR, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে তার সেলস বেড়ে যাচ্ছে, তার প্রফিটেবিলিটি বেড়ে যাচ্ছে, গ্রস প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে, এবিট বাড়ছে, এবিটটা বাড়ছে। সেখানে কিন্তু আমরা বুক ভ্যালু প্যারামিটারটা দেখবো না, সেখানে আমাদের কিন্তু কনসার্ন হচ্ছে প্রাইসে, এর উল্টোটা। দ্যাট ইজ কল্ড গ্রোথ ইনভেস্টমেন্ট। ভ্যালু ইনভেস্টমেন্ট কি? ভ্যালু ইনভেস্টমেন্ট মানে সবার আগে আন্ডার ভ্যালু স্টকটা খোঁজো, যে 30 টাকার মালটা 300 টাকা যেতে পারে 5 বছর পরে, কিনে বসে থাকবো। গ্রোথ ইনভেস্টমেন্ট মানে আর্লি স্টেজের কোম্পানি, ইয়াং স্টেজের কোম্পানি দৌড়াচ্ছে, ঘোড়ার মতো দৌড়াচ্ছে, আরো দৌড়াবে, আরো দৌড়াবে, সেই সমস্ত স্টকগুলোতে যখন আমরা ইনভেস্টমেন্ট করি সেটাকে বলা হয় গ্রোথ ইনভেস্টমেন্ট, নট ভ্যালু ইনভেস্টমেন্ট। তার জন্য যে প্যারামিটার গুলো দেখতে হয় সেটা সম্বন্ধে আমি একটু এবার আলোচনা করি। সেইখানে গিয়ে আমাদের যে জিনিসটা দেখতে হয়, মেনলি যেটা দেখতে হয় ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা দেখতে হয় ROE। এটা এরকম কোনো বেঞ্চমার্ক নেই, তবে 30%-এর উপরে যদি থাকে সেটা কিন্তু অলওয়েজ ভ্যালু। ফ্রি ক্যাশ ফ্লোজ বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। আর যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে তার তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, মানে যত ধরনের কোম্পানির ইনকাম আর যত ধরনের এক্সপেন্ডিচার সেটা থাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানে একটা অপারেটিং প্রফিট আছে, এখানে নেট প্রফিট আছে। আবার একটু নেট প্রফিটটা অ্যানালিসিস করি। এটা 10 বছরের ডেটা, 9461 যে ডেটাটা ছিল সেটা আবার ঘুরে ফিরে 9461-তে চলে এসেছে। তাহলে দেখুন এদের যে, সরি এটা প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিটটা,
এই যে জায়গাটা দেখুন, এগুলো অ্যাকচুয়ালি করোনা স্টেজ ছিল। তো খুব বেশি হাইফাই এই সময়টা হাইফাই একটা গ্রোথ করেছিল, একটা হাইফাই গ্রোথ করেছিল, তারপরে কিন্তু খুব একটা গ্রোথ নেই, মানে স্টেডি ওয়েতে কিন্তু কোম্পানিটার গ্রোথ একটা জায়গায় যাচ্ছে। এইবার গত বছর ছিল 5,575, সেইখান থেকে নিয়ারলি 900 কোটি টাকা আমি বেশি প্রফিট করেছি, এটা একটা গুড টিপস। মানে ইম্পালস কারেকশন, টেকনিক্যালের কথা, ইম্পালস কারেকশন, আমি এখানে ছিলাম লাস্ট ইয়ার, এখানে ছিলাম, এখান থেকে আমি এখন বেড়ে কি হয়েছে, আমার ব্রেকআউট হয়েছে, আমার প্রফিটের কি হয়েছে, ব্রেকআউট। এটা মিনিমাম 5 বছরের ডেটা দেখতে হবে। এবার সেলস গ্রোথ 10 বছরে কি হয়েছে, 5 বছরে কি হয়েছে, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইন ডেপথ পড়াশোনা করতে হয়, ঠিক আছে। প্রফিট গ্রোথ কি হয়েছে, সিএজিআর কি হয়েছে, রিটার্ন অন ইকুইটি কি হয়েছে, এই ধরনের প্যারামিটার গুলো যারা দেখে, যারা দেখে তাদেরকে আমরা বলি গ্রোথ ইনভেস্টার। তারা তখন ওই বুক ভ্যালু গুলো দেখবে না, এবং এদের লং টার্ম ইনভেস্টমেন্ট হবে না, মিডিয়াম টার্ম ইনভেস্টার এরা হবে। এর সঙ্গে যেটা পড়তে হয় সেটা হচ্ছে ব্যালেন্স শিট, কোম্পানির অ্যাসেট কি লাইবিলিটিস কি। তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার থাকছে কোথায়, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। অ্যাসেট আর লাইবিলিটিস কোথায় থাকছে, ব্যালেন্স শিটে। এটা করতে আপনাকে জানতে হবে। আর ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটে জিনিস মেইনলি পড়তে জানতে হবে। তো বুঝতেই পারছেন ডেফিনেটলি, মানে একটা 1 ঘন্টার ওয়েবিনারে এটা পড়াতে ধরুন আমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। একটা ওয়েবিনারে ডেফিনেটলি আমাদের পক্ষে পসিবল নয়, কিন্তু যে জিনিসটা বোঝাতে চাইলাম যে ভ্যালু ইনভেস্টিং মানে কি, আন্ডার ভ্যালু স্টকে আমি ইনভেস্ট করছি, সেই আন্ডার ভ্যালু স্টকটা খোঁজার কি নিয়ম, বুক ভ্যালু কি, কেন এটাকে আমি আন্ডার ভ্যালু করছি, সেই প্যারামিটারটা বোঝালাম। গ্রোথের ক্ষেত্রে শুধু এইগুলো পড়তে জানলেই হলো। এইগুলো কি করে পড়তে হয়, হাউ টু রিড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, হাউ টু রিড ব্যালেন্স শিট, হাউ টু রিড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমি তিনটের উপরে ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। এক একটা ভিডিও 1 ঘন্টার করে আছে। আমি যে ইউটিউব চ্যানেলটা বললাম, আপনারা ওখানে গিয়ে যদি সার্চ করেন হাউ টু রিড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, হাউ টু রিড ব্যালেন্স শিট, আর হাউ টু রিড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তিনটেরই ভিডিও খুব সুন্দর করে, মানে আমি যতদূর জানি আমি পড়েছি, আপনারা চাইলে একবার ওখানে চেক করতে পারেন। এরপরে যেটা লাস্ট আমাদের প্যারামিটার যেটা থাকছে, সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট, যেটা আমাদের থাকছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট। এটা আর কিছুই না, সিম্পলি আমাদের সুইং ট্রেডিং, যেখানে মেইনলি আমরা ব্রেকআউট দেখি, আমরা কোনো নিউজ ফ্লো করি। যেমন রিসেন্টলি একটা নিউজ আমাদের বেরিয়েছে, ভোদাফোন আইডিয়াতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকগুলো টাকা এটা ট্যাক্সের ছাড় দিচ্ছে। এটা একটা ভালো নিউজ, ডেফিনেটলি এটা একটা ভালো নিউজ। কোনো কোম্পানি যদি কোনো কোম্পানিকে অ্যাকুইজ করে নেয়, মানে অ্যাকুইজিশন হয়ে গেল, বা গভর্নমেন্টের পার্টিকুলার কোনো সেক্টরের উপর যদি কোনো নিউজ থাকে, এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা, আমরা যদি কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং নাও হয়, এই নিউজ ফ্লোর উপর বেস করে স্টকটা কিন্তু অনেকটা উপরে জাম্প করতে পারে। তো এই যে মোমেন্টামটা, এই যে শর্ট টার্ম মোমেন্টামটা, এখানে যারা ইনভেস্টমেন্ট করেন তাদেরকে আমরা বলি সুইং ট্রেডার, ঠিক আছে। তাহলে ভ্যালু ইনভেস্টমেন্ট ভেরি মাচ লং টাইমের জন্য, গ্রোথ ইনভেস্টমেন্ট মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্টের জন্য, আর সুইং ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে ভেরি শর্ট টাইমের জন্য। দিস আর দ্য থ্রি মেন থিংস, মানে পপুলার থিংস আমাদের এই ইনভেস্টমেন্টের জগতে। এবার ট্রেডিং পার্টটা টোটালিটাই আলাদা, সেখানে ফান্ডামেন্টালের কোনো রকম কোনো গুরুত্ব নেই, কেবলমাত্র আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করেই কিন্তু আমরা কাজটা করি। তো যাই হোক, আমাদের আজকের যে পার্ট সেটা আমি এখানে এন্ড করলাম। আমি এবার কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আপনাদের যদি আজকের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনারা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে করতে পারেন।